রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ ২টায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে সকাল থেকেই মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে। শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষের সারি এসে মিলিত হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। দর্শক, আপনাদেরকে যদি একটু মানিক মিয়া এভিনিউর সামনের অবস্থা দেখাই, পুলিশ এখানে অবস্থান করছেন এবং তারা তল্লাশি করে আসলে যারা মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করাচ্ছেন এবং সবার মধ্যেই যাদের কাছে ব্যাগ রয়েছে প্রত্যেকটা ব্যাগ দেখে দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আবার এদিকে কিন্তু শাহবাগের দিকে এখনও হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন শাহবাগে স্লোগানে শাহবাগকে প্রকম্পিত করে রেখেছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণের আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে সংসদ ভবন এলাকায় যখন জানাজার নামাজ শুরু হবে তখন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি গতকাল তার মরদেহ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারপর থেকে তাকে কিন্তু ঢাকা তার মরদেহ হিমাগারে রাখা হয়েছিল। হিমাগার থেকে কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানের হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য শহীদ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু দেখাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউতে এখানে কিন্তু মানুষ দলে দলে প্রবেশ করছেন এবং সবাই অনেকেই পাঞ্জাবি এবং জাতীয় পতাকা মোড়ানো হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করছেন। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ৯টা ৪০ মিনিটে হিমঘরে মরদেহ রাখার পর সেখান থেকে বের করে ৯টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানে, আমরা আপনাদেরকে সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত করেছি। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা আপনাদেরকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত করেছি এবং শরীফ ওসমান হাদির জানাজা এখানে ২টায় অনুষ্ঠিত হবে। এই জানাজায় বিএনপি জামাত সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসবেন এবং সেই সাথে উপদেষ্টা মণ্ডলী এখানে থাকার কথা রয়েছে। তাই এই জায়গাটিকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, গত ১২ই ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ তারিখ রাতে তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওসমান হাদির জানাজার জায়গাটি, যেখানে ওসমান হাদিকে জানাজা দেওয়া হবে। দর্শক, আপনারা আসুন, আপনাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওসমান হাদির যেখানে জানাজা হবে একদম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদির জানাজায় কিন্তু অনেকে এসেছেন, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো ওসমান হাদির জানাজায় এসেছেন, একটু যদি বলতেন কোথা থেকে এসেছেন এবং আজকের দিনটা। জি, আমরা মূলত এসেছি মিরপুর থেকে। আমাদের ওখানে আমরা সবাই স্থায়ী, আমরা সবাই স্টুডেন্ট।
তো আমরা আজকে এসেছি আমাদের জীবন থেকে, আজকে আমাদের দেশের জন্য, পুরা জাতির জন্য আজকে একটা মানে আমরা যে শোকের দিন সেটাকে আমরা আসলে সবাই মিলে সেটা করতে, এই শোকটাকে শক্তিতে পরিণত করার জন্য আমরা চাই আমাদের এই দেশটা আসলে, আমাদের বাংলাদেশটা একটা মানে কারোর আধিপত্য থেকে, মানে কারোর আধিপত্যে থাকতে চাই না, না পাকিস্তান না ইন্ডিয়া, আমরা কারোরই চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন নাগরিক হিসেবে আমরা বসবাস করতে চাই। তো আমরা সবাই আমাদের আজকের এই হাদিবের জানাজা আসার মূল উদ্দেশ্য, আমরা এখান থেকে আমরা সবাই হাদি হতে চাই, আমরা সবাই দেশপ্রেমিক হতে চাই। দেশপ্রেমিক হইলে যদি কারোর যদি জীবন চলে যায়, সেজন্য আমরা ছাত্র জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শুধুমাত্র আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা গড়তে চাই, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই আমরা। এই প্রত্যয় নিয়ে আজকে আমাদের এখানে মূলত জানাজা অংশগ্রহণ করা আর কি, আর সর্বোপরি দোয়া করা আমাদের প্রিয় শহীদ ভাইয়ের জন্য আর কি। আপনার কাছে একটু জানতে চাই, খুব অল্প দিনের ব্যবধানে হাদি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মানুষের কাছে এবং আল্লাহ তাকে শহীদ মর্যাদা দিয়েছে, এইটা কীভাবে দেখছেন? আসলে ফ্যাসিস্ট মানে ফ্যাসিস্ট সময়ের যে সময়টা ছিল, সেই সময়েও আমাদের মনে, আমাদের প্রাণে একটা শক্তি ছিল যে ভারতীয় আধিপত্য থেকে আমরা যেন বের হতে পারি। মানে এই সময়টা, সেই সময়টাও আমাদের এটার ছিল, কিন্তু সেই সময় সুযোগ হয় নাই। এখন এই সময়ে এসে আমরা যে ভারতীয় আধিপত্য বিস্তার বাংলাদেশে, এটা থেকে আমরা দূরে সরতে চাই এবং সবাই আমরা হাদি হতে চাই এবং ভারতীয় সকল আগ্রাসন থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করে আমরা দেশকে একটি স্বাধীন সার্বভৌমত্বের রূপ দিতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এখানে যারা এসেছেন ওসমান হাদির জানাজায়, তারা বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে বের করা, এবং ভারত শুধু ভারত নয়, পাকিস্তানেরও কোনো আধিপত্যবাদ, পাকিস্তান ভারত কারো আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ তা মানতে নারাজ। দর্শক, আপনাদেরকে একটু মানিক মিয়া এভিনিউ দক্ষিণ প্লাজা এলাকাটি দেখাচ্ছি। এখনই কিন্তু লোকে লুকারণ্য হয়ে যাচ্ছে দক্ষিণ প্লাজা, যদিও আজকে 2টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ প্লাজার দিকে, যেখানে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। দর্শক, যেমনটা বলছিলাম, শরীফ ওসমান হাদির বড় ভাই তিনি নিজে আজকের জানাজার নামাজের ইমামতি করবেন এবং তার পরিবারের ইচ্ছাতে যেখানে বলা হয়েছিল কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তার দাফন সম্পন্ন হবে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কবর খনন করার কাজও শুরু হচ্ছে খুব দ্রুত, এবং সেখানেই শরীফ ওসমান হাদির দাফন করা হবে। ভাই ভিতরে অনেক সুন্দর জায়গা করছে, ওটা নিয়ে দর্শক, যেমনটা বলছিলাম, ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য চারদিক থেকে কিন্তু মানুষ আসছেন, এবং আমরা কথা বলেছি অনেকের সঙ্গে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ ঢাকার আশেপাশের সবগুলো এলাকা থেকে কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষজনের ভিড় এসে মিশেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। শরীফ ওসমান হাদি 24-এর আন্দোলনের পর বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তার ইনকিলাব মঞ্চের মাধ্যমে, এবং ইনকিলাব মঞ্চ যে কালচারাল সেন্টার থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সংস্কৃতিতে একটি ইসলামী ভাবধারা তৈরির চেষ্টা করে যায়, এবং সেই সময় থেকে ওসমান হাদি মানুষের কাছে জনপ্রিয় হয়। সবশেষ ঢাকা 8 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য তিনি প্রাথমিকভাবে কাজ শুরু করেন। তখন কাজ শুরু করার পর থেকে তার জনপ্রিয়তা এবং আলোচনা বাড়তে থাকে। তারপর থেকে তিনি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা 8 আসনের বিভিন্ন জায়গায় প্রচারণায় ব্যস্ত সময় পার করতেন। সবশেষ 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তফসির ঘোষণার পর দিন 11 ডিসেম্বর জাতীয় নির্বাচনের কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের তফসির ঘোষণা হয়। তফসির ঘোষণার পর দিনই তিনি গুলিবিদ্ধ হন নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে। তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, তারপরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ওই দিন সন্ধ্যায় এভার কেয়ার হসপিটালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে থাকা অবস্থায় গত 18ই ডিসেম্বর তিনি একটি অপারেশন করানোর সময় তার মস্তিষ্কের যে ব্রেইনের সমস্যা ছিল সেখানেই কিন্তু অপারেশনের সময় তার মৃত্যু হয় এবং তিনি মৃত্যুবরণ করার পর থেকেই বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা শহর। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওসমান হাদির যে জানাজা অনুষ্ঠিত হবে সেই নামাজের দিকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ওসমান হাদির জানাজায় এসেছেন এবং তিনি কান্না করছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাজা স্থলের যেখানে জানাজা হবে সেদিকে নিয়ে যাচ্ছি এবং যতটা সামনে যাচ্ছি মানুষের মধ্যে কিন্তু স্লোগান শোনা যাচ্ছে, তুমি কে আমি কে হাদি হাদি। এই স্লোগানে কিন্তু মানুষজন স্লোগান দিচ্ছে এবং আমরা একদম আপনাদেরকে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভিতরের দিকে কিন্তু এখন নিয়ে যাব, যেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম ডেইলি সানের সঙ্গে। ইন্ডিভিজুয়াল বাইট দেওয়া খুব মুশকিল, এই ক্যামেরাটা এই করে বডি বানালেন কেমনে ভাই? এই আপনি জানেন ওসমান হাদির মৃত্যুবরণ করেছেন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার আগে আপনি অনেক কথা বলেছিলেন। আজকে ওনার জানাজার নামাজ সবাই আসতেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যার কাছ থেকে এসেছি একদিন আমরা তার কাছ থেকে ফিরে যাব। কেউ সসম্মানে ফিরে যাব, কেউ অসম্মানে ফিরে যাব। হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে, হাদি ভাইয়ের শেষ ইচ্ছাটা ছিল হাদি ভাইয়ের যারা মারবে তাদের জন্য বিচারটা নিশ্চিত করা হয়। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি একটা সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও খুনিদেরকে গ্রেপ্তার করা হয় না এবং তাদেরকে এখন আমরা ধোঁয়াশায় আছি তারা দেশে আছে নাকি দেশের বাইরে আছে। এখন ডক্টর মোহাম্মদ উনি আদেশ দেওয়ার পরেও যখন খুনি গ্রেপ্তার হবে না, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে রাষ্ট্রযন্ত্র অকেজো হয়ে গেছে। এই রাষ্ট্রযন্ত্রকে মেরামত করাটাই। হাদি ভাই একটা কথা খুব বলতো, ইনসাফ ইনসাফ ইনসাফ। আমি ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম। আমরা আসলে সবার সাথে ইনসাফ কায়েম করতে চাই, এখনো চাই। আপনারা হাদি ভাইয়ের যখন মৃত্যুর সংবাদটা শুনলেন, আপনারা ইচ্ছে করলেই কিন্তু ওই ডেইলি স্টার, তারপরে যেসব সংবাদপত্র আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন ওর উপর দোষ চাপানো হচ্ছে। কি কারণে আমরা বুঝি। হাদি ভাইয়ের মৃত্যুর সাথে সাথে হাদি ভাইয়ের লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়ে যাবে, আপনারা জানেন। সেই সাথে একটা সমালোচনা কিভাবে দাঁড় করায় রাখা যায় সেটার একটা প্রক্রিয়া। হাদি ভাইকে 2-4 পুলিশ যদি সিকিউরিটি দিত, হাদি ভাইকে হয়তো জীবন দিতে হতো না, আল্লাহ না করুক। আর ওইসব অফিসের সামনে যদি 200-400 পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা যেত, ওগুলোও কিন্তু ভাঙচুর করা যেত না। আমরা বুঝি লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে। একসময় শুনেছিলাম বাউলরা 20 লক্ষ বাউল, রাস্তায় 20 জনকে দেখেছি। মানিকগঞ্জে দেখেছি 5 জন পোলাপান ধাওয়া দিছে, ওই পুকুরে নামে গেছে, ওপরে উঠে লুঙ্গি খুঁজে পায় নাই। বামদেরকে দেখলাম মৌলবাদ এই দেশ থেকে নির্মূল করা হবে, এই ভাষাটা ভারতীয় ভাষা, ফ্যাসিস্টের ভাষা। এই ভাষা মব শব্দটা পরিহার করেন, এখনো সময় আছে পরিহার করেন। হাদি ভাই তার মৃত্যুকে আলিঙ্গন করেছে কারণ সে সহজ সরল ছিল। এখনো অনেক বিপ্লবীরা আছে যারা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে আছে। এক সপ্তাহ আগে শুনেছি যে আপনারা লাশের বদলে লাশ চান, সেই মাহফুজ ভাই এখন বলে যে ওই ডেইলি স্টার, প্রথম আলোর অফিস পুরানো মব। আপনি কি এটা জানেন না
যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, হাদি ভাই মারা গেছে, এটা মত কিনা আপনাদেরকে সাবধান করে দিতে চাই। টোটাল সাবধান হয়ে যান। আজকে হাদি ভাইয়ের কফিন ছুঁয়ে শপথ করব, হাদি ভাইয়ের অনেক ভাই বেঁচে আছে যারা কিন্তু আর সাপের লেজে পা দিবে না। সরাসরি আগামীকাল থেকে হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমরা শপথ নিচ্ছি আর কখনোই আমরা বিপ্লব থেকে এই দেশটাকে হাদি ভাইয়ের স্বপ্নের দেশ না বানানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। রাম বাম শাহবাগী, কালকে আপনারা রাস্তায় ছিলেন, আমরা দেখেছি। কপাল ভালো আমি ছিলাম না, কপাল ভালো আমার ভাই ব্রাদার ছিল না। 20 জন রাস্তায় নেমে যখন আপনারা ভারতীয় কালচারালকে দাঁড় করাতে চাইবেন, খুদার কসম করে বলে দিলাম আগামীকাল থেকে রাস্তায় থাকবেন না, ঘরে ঢুকে যান। আমরা আপনাদের ঘর চিনি, আইন তার ব্যবস্থা নিবে। আমাদেরকে যদি ব্যবস্থা নিতে হয়, আমরা জানি আমাকে কে কে অনুসরণ করে আমি জানি, আমার বিপ্লবীদেরকে কে কে অনুসরণ করে আমি জানি। শুধু এতটুকু মাথায় রাখেন, যারা আমাদের বিপ্লবীদেরকে অনুসরণ করতেছে, আমি বেঁচে থাকতে আপনাদের পিছনে আরো 4-5 জন আপনাদেরকে অনুসরণ করতেছে। দয়া করে এইসব খুনোখুনি এগুলো বন্ধ করেন। আমরা আপনাদের উপর মব সৃষ্টি করতে চাই না। আপনারা আমার ভাইদেরকে আর মারেন না। সামনে নির্বাচন, অথর্ব একটা সরকার বসে আছে, আমরা দেখতেছি। একদম আমাদের কোনো ইচ্ছে নাই এই সরকারের সাথে লাগার, আমাদের কোনো ইচ্ছে নাই এই নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার। আপনারা কতজন মানুষের জীবনের উপর দিয়ে নির্বাচনটা করতে চান সেটা আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আরেকটা বিষয়, হাদি ভাইয়ের খুনিদের বিচার দাবি করা হচ্ছে, কিন্তু আমরা যেটা জানি অলরেডি ওনারা পালিয়ে গেছে। ওদেরকে কি ফিরিয়ে আনা সম্ভব বা বিচার করবে কিনা, আপনারা কি মনে করতেছেন? আমার মনে হয় যে যারা একবার ভারতে পালিয়ে গেছে তাদেরকে আর ফেরত আনা সম্ভব না। কারণ সবাই তো আর, দেখেন, শেখ হাসিনার একটা প্রতিজ্ঞা ছিল যে তার বাবার খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে আনবে এবং সে বিচারটা কার্যক্রম করে। তাদের অনেককেই ফাঁসি দিয়েছে। শেখ হাসিনার মতো এত বড় ক্ষমতাবান হয়তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস না। উনি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতেছেন না। যাদেরকে ফাঁসির আদেশ হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারতেছেন। শুধু সামনে পড়েন না। আজকে হাদি ভাই হয়তো চলে গেছে, দেখেছেন আপনারা হাদি ভাইয়ের ভালোবাসার আবেগের মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখেন, এদের চোখে আর পানি নাই। এখন চোখ দেখুন, হাদি ভাইয়ের রক্তের যে কালারটা ছিল সেটা আগুনের মতো, তার রক্তের গন্ধটা ছিল বারুদের মতো। আপনারা বারুদে শুধু গুলি করে কি করলেন? সারা বাংলাদেশে একটা অ্যাটমিক, যারা এখনো ফ্যাসিস্টের রাজনীতি করতে চান, আমাদেরকে হাঁটুর বয়সী বলে থাকেন, আপনাদেরকে সাবধান করে দেই, পাপে শের পুড়ে আসছে, প্রায় পাপে ঘোড়া পুড়ে আসছে। আল্লাহ চাইলেও আপনাদেরকে আর রক্ষা করতে পারবে না, কারণ আপনারা অন্যায় করতেছেন আমাদের সাথে। আমরা যদি মাপ না করি, এই বিপ্লবীরা যদি মাপ না করে, আল্লাহ আপনাকে মাপ করবে না, কারণ এটা হক কুলিবাদ, বান্দার হক। আপনাদেরকে সাবধান করে দিন। আপনি যত বড় রাজনীতিবিদ হন, যাই হন, এবার কিন্তু আর লেজে পাড়া দিব না, সরাসরি ঘাড়ে পাড়া দিয়ে রাখবো। আপনারা যুক্ত ছিলেন ডেলিসান লাইভে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ওসমান হাদির জানাজায় অংশ নেওয়া মানুষের কথা, মানুষরা কি বলছিলেন ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসা মানুষজন। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেলিসানের সঙ্গে। আমরা আপনাদেরকে সরাসরি রেখেছি ডেলিসানে। আপনাদেরকে কিন্তু সরাসরি নিয়ে যাচ্ছি একদম যাত্রা ভবনের। আমরা এই যে ভাই আসেন, আপনারা যুক্ত আছেন। যেমনটা বলছিলাম, জাতীয় দক্ষিণ প্লাজায় কিন্তু মানুষের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনাদেরকে সরাসরি মাঠের দিকে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু সংসদ ভবন এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে দর্শক, আপনারা
যুক্ত আছেন ডেইলি স্টানের সঙ্গে। আমরা কোথায় রাখবো ব্যাগ কিছু না, একটু দেখেন মিডিয়া তো